হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকর ভারতীয় সঙ্গীতের দুই মহীরুহ। তাদের সম্পর্কের মধ্যে যে এক আশ্চর্য রসায়ন ছিল তা কেবল কান পাতলেই শোনা যায় সেই সব কালজয়ী গানে। আপনি যদি এই দুই শিল্পীর সম্পর্কের গহীনে প্রবেশ করেন তবে দেখবেন সেখানে যতটা না ছিল শরীরী প্রেম, তার চেয়েও বেশি ছিল এক ধরনের মায়াবী বিষাদ আর সুরের আরতি। নিচে তাদের সেই অকথিত উপাখ্যানটি গদ্যের অবয়বে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। হেমন্ত ও লতার না বলা কথা 60-এর দশকের বোম্বে স্টুডিওর চারপাশ ধোয়াটে, এসির মৃদু গঞ্জন আর তার মাঝখানে দাঁড়িয়ে দুই অবিনশ্বর কণ্ঠ। একদিকে দেবদূতের মতো স্নিগ্ধ চেহারার হেমন্ত মুখোপাধ্যায় আর অন্যদিকে সাদা শাড়িতে মোড়া এক আশ্চর্য সুর প্রতিমা লতা মঙ্গেশকর। তাদের সম্পর্কের সমীকরণটি ছিল এক অদ্ভুত ধাঁধা। সাধারণ মানুষ একে প্রেম বলেছে, ইন্ডাস্ট্রি বলেছে পেশাদারিত্ব, কিন্তু তাদের চোখের সেই গভীর চাউনিতে লুকিয়েছিল অন্য কোনো এক নামহীন অনুভূতি। সেই প্রথম শিহরণ 1951 সালে আনন্দমঠ ছবির রেকর্ডিং। হেমন্ত তখন সবেমাত্র বোম্বেতে নিজের সাম্রাজ্য গড়েছেন। লতা এলেন গান গাইতে। হেমন্তর কম্পোজিশনে শুনে লতা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। লতা মঙ্গেশকর পরবর্তীকালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, হেমন্তদা যখন গান শেখাতেন মনে হতো তার সুরের ভেতরে এক ধরনের পবিত্রতা আছে। এই পবিত্রতা থেকেই জন্মেছিল এক অদম্য টান। লতা জানতেন হেমন্তের সুর তার কণ্ঠকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা অন্য কেউ পারবে না। আর হেমন্ত বুঝেছিলেন তার সুরের সার্থকতা একমাত্র লতার ওই সুরু গলায় কাজতে। প্রেমের গুঞ্জন কেবল প্রবল হয়েছিল সেই সময়ে। বম্বের অলিতে গলিতে সেই গুঞ্জন ছিল। হেমন্ত আর লতা কেবল সুরকার শিল্পী নন, তাদের নিয়ে কানাকানি হওয়ার কিছু নির্দিষ্ট কারণও ছিল। রেকর্ডিস্টরা বলতেন রেকর্ডিং শেষ হয়ে গেলেও লতা আর হেমন্ত ঘন্টার পর ঘন্টা বসে গল্প করতেন। সেই গল্পে থাকতো বাঙালির নস্টালজিয়া, থাকতো কলকাতার রাস্তার খাবার থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীতের ফিলোসফি। হেমন্তের সেই বিখ্যাত ভাঙা ভাঙা উচ্চারণে লতাকে লতা বলে ডাকা ছিল ভীষণ আদুরে। লতাও তার হেমন্তদার কোনো অনুরোধ ফেলতে পারতেন না। এমনকি যখন লতা অনেক ব্যস্ত, সুরকারের ডেট বাতিল করতেন, তখন হেমন্তর একটি ফোন কলেই তিনি স্টুডিওতে হাজির হতেন। একবার এক রেকর্ডিংয়ের সময় তুচ্ছ কারণে লতা রেগে গিয়ে স্টুডিও থেকে বেরিয়ে যান। হেমন্ত তখন শিশুর মতো ভেঙে পড়েছিলেন। 3 দিনের পর দিন লতার বাড়ির সামনে অপেক্ষা করেছেন তার মান ভাঙানোর জন্য। এই যে এক প্রবল অধিকার বোধ, একে সাধারণ মানুষ প্রেমের বাইরে অন্য কিছু ভাবতে পারেনি। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন অত্যন্ত লাজুক আর মিতভাষী। এই গুঞ্জন যখন তার কানে যায় তিনি সরাসরি অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি। তিনি বলেছিলেন, লতা আমার কাছে কেবল একজন গায়িকা নন, তিনি আমার সুরের অনুপ্রেরণা। মানুষের মনে হতেই পারে আমাদের মধ্যে কিছু আছে, কারণ আমাদের সুরের মেলবন্ধনটা এতটাই নিবিড়। লতার প্রতি আমার যে টান তা হয়তো এই জগতের নিয়মে ব্যাখ্যা করা কঠিন। তার আত্মজীবনীতে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে লতার প্রতি তার এক গভীর মানসিক নির্ভরতা তৈরি হয়েছিল, যা অনেকটা প্লেটোনিক প্রেমের মতো। লতা মঙ্গেশকর ছিলেন পাহাড়ের মতো অটল। তিনি চিরকুমারী থাকার পেছনে অনেক কারণ ছিল, যার মধ্যে প্রধান ছিল তার পরিবারের দায়িত্ব। তবে হেমন্তর প্রসঙ্গ উঠলে তার দু চোখ চিকচিক করে উঠত। তিনি বলেছিলেন, হেমন্ত দার মতো মানুষ হয় না, তার জন্য গান গাওয়া মানে ঈশ্বরের আরাধনা করা।
আমাদের মধ্যে কি সম্পর্ক ছিল তা নিয়ে যারা প্রশ্ন তোলে তারা সুর বোঝে না। তবে হ্যাঁ, হেমন্তদার সুরের প্রতি আমি আজীবন দুর্বল থাকব। এই সুর এবং মানুষ, এই দুয়ের পার্থক্য লতা খুব কৌশলে মুছে দিয়েছিলেন। তার চিরকুমারী থাকার পেছনে ক্রিকেটার রাজপুত্র রাজ সিং দুঙ্গারপুরের নাম এলেও মানসিকভাবে হেমন্ত কুমারের প্রভাব লতার সঙ্গীত জীবনে অনস্বীকার্য ছিল। হেমন্তর বাবা কালীচরণ মুখোপাধ্যায় ছিলেন একজন কট্টরপন্থী এবং গম্ভীর মানুষ। তিনি চাইতেন না তার ছেলে ফিল্মি দুনিয়ার সঙ্গে কোনো গসিপের শিকার হোক। শোনা যায় একবার লতা যখন হেমন্তর পারিবারিক নিমন্ত্রণে তাদের বাড়িতে গিয়েছিলেন, হেমন্তর বাবা খুব সূক্ষ্মভাবে তাদের দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি হেমন্তকে বলেছিলেন, শিল্পী হিসেবে শ্রদ্ধা করা এক জিনিস, কিন্তু বাড়ির চৌখাটের ভেতরে আবেগ যেন সীমা না ছাড়ায়। হেমন্ত তার বাবার অবাধ্য হননি ঠিকই, কিন্তু তার সুরের পাতায় পাতায় লতা মিশেছিলেন। হেমন্ত লতার এই সম্পর্ক ছিল আসলে এক চিরকালীন বিরহের মতো। হেমন্তের সুরে যখন লতা গাইতেন না, না যেও না, রজনী এখনো বাকি, তখন মনে হতো লতা যেন তার প্রিয় মানুষকে বারবার ফিরে আসার অনুরোধ করছেন। লতার চিরকুমারী থাকার পেছনে হেমন্তের সরাসরি কোনো ভূমিকা না থাকলেও হেমন্তের সহচর্য লতাকে এমন এক আত্মিক শান্তি দিত যা হয়তো কোনো দাম্পত্য জীবন দিতে পারত না। তাদের প্রেম ছিল মূলত শব্দের ঊর্ধ্বে। তারা একে অপরকে চিঠি লিখতেন না, কিন্তু সুরের ভাঁজে ভাঁজে মনের কথা বলে দিতেন। হেমন্তর সুরের সেই বিষাদ মাখানো শান্ত আবেশ আর লতার কণ্ঠের আকুতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সেই প্রেম কখনো পূর্ণতা পায়নি সামাজিক স্বীকৃতিতে, কিন্তু প্রতিবার যখন তাদের ডুয়েট গান বাজে, তখন সেই প্রেমের গুঞ্জন আবার নতুন করে প্রাণ ফিরে পায়।